বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণধোলাই দিচ্ছে। ঢাকার ডিএসসির রাজু ভাস্কর্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের পুষ্পতলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ ছাত্র। যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই, আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ তো বেকুব না, রাস্তায় নামার ভয় দেখান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। বিএনপির মান ইজ্জত নষ্ট করার জন্য এই ফজলুর রহমানই যথেষ্ট। তিনি একজন ভারতীয়, একথা স্পষ্ট করেই বলেছেন। বিএনপি কি কারণে এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে রেখেছে সেটা বিএনপি ভালো জানে। দিন যাচ্ছে এই ফজলুর রহমানের মুখ থেকে ভয়ঙ্কর কিছু বিএনপির ক্ষতি হয় এমন কথা বের হচ্ছে, তাই উচিত একে বিএনপি থেকে সরিয়ে দেওয়া। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই, আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ তো বেকুব না, রাস্তায় নামার ভয় দেখান। হ্যাঁ, নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন। টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি, মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে। এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে বুঝছাও, এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখাই দেন এডিটর সাহেব, আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে, এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না, কইতেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো, এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনিছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলা। অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়? দেখি চাও তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে, নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারান মির্জা ভাই, হাসা লাগবে। আমি না ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয়, তাহলে সাত্তার সরকারকে পাঁচা লাঠি দিয়া খেদা এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হইলো কেমনে? কার ক্ষমতায় থাকার টাইমে? বিএনপি ক্ষমতা থাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন। আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না, ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়,
সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইয়া শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দিয়া। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপির। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলাই দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো, বুঝছাও। কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে। দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়ে, যারা আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই, ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল। দেখেন, টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই। আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ উনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন। আজকার বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি কোথায়? সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফাঁসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21 আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, বিজেএফ এর পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করেছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেইলি স্টার, খুব এথিক্স। পুরে আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যায় আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্সের কি বান্দা তো চিন্ময় প্রভুপাদের সাথে মির্জা ভাই। মির্জা আব্বাসকে গালি দিছে শুয়ারের বাচ্চা বলিয়া, তাই খুব ঘোষা হয়েছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না।
তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন। ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামাকে সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন, চিন্ময়ের সাথে তো খাতির আছেই। ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন, যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতা? আপনি বলবেন একবারে আপনার ছেলের মতো বয়স, ওকে ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে এভাবে খোঁটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যা আপনার চেয়ে ভালো কেউ জানে না। এসব আতলামি কোথায় পাইছেন আপনি? আবার আমি তার আরো একটা ডায়লগ শোনাই, একটু শুনেন আপনারা। আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিই, আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে, আজহারির ওখানে, মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায়? তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি, এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে। সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায়, ওর ওখানে সারা রাত্র বসে লোকজন ইসলামের কথা শুনে, রাজনীতির কথা শুনে, আলাপ আলোচনা শুনে বায়াত নেয়। আমি ফজলুর রহমান মিটিং দিলে 5 জনও আসে না, সারা রাত বসা তো দূরে থাক, আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া, সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে, সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয়, তাফসির মাহফিল করে, এখানে আপনার অসুবিধা কি? ফজলুর রহমান সাহেব, আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনোদিন 10টা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন? শুনেন নাই। আপনার কথা কেউ শুনেছে? শুনে নাই। আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত্র মাইক লাগিয়ে? কোথায় হয়? সাউথ আফ্রিকায়। কোথায় হয়? সৌদি আরবে যখন শবে বরাত হয়, শবে কদর হয়, অথবা হজের সময় অথবা ওমরার সময়, সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে? সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফে আমাদের মক্কা শরীফের মসজিদ নববী কোন জায়গায় আমি এটা বলি না, মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ, যেখানে মানুষ তাওয়াফ করে, যেখানে মানুষ নামাজ পড়ে, ওটা কতক্ষণ বন্ধ থাকে? ওখানে কন্টিনিউয়াসলি ইবাদত বন্দেগী চলতে থাকে। আপনি একটা উদাহরণ দিয়েছেন। আপনি মুসলিম ব্রাদারহুডের জলসা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব? আপনি টিউনিশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? কোন ধারণা আছে? আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই, একটা কারণে বাধা দেয়। আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গদ্য লিখতে চান। আপনার মতো হারামজাদারা।
ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেব? দেওয়ার তো দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করুন। মিজানুর রহমান আজাহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারি তাফসীর করে। আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। আপনার মতো হারামজাদারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না। আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা, যেই আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাকার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? হোয়াট ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা। উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয়। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান, না তাফসীর করেন, না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? দর্শকবৃন্দ, আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে, আমি এটাও দেখাতে চাই আপনাদেরকে, তার কথাবার্তার নমুনা শুনে। আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, অনেকে আমাকে বলে জেকব মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন। আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস? আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে? দর্শকবৃন্দ, একা একা চিন্তা করে দেখেন, এই রাজাকার, এই রাজাকার। এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন? আপনি কি শুয়োরের বাচ্চা? হু আর ইউ? বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।